বোতলজাত ভোজ্য তেলের দাম প্রতি লিটারে 4 টাকা বাড়িয়ে 199 টাকার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্য তেলের মূল্য পর্যালোচনা বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, বিশ্ব বাজারে পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্য তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বোতলজাত তেলের পাশাপাশি খোলা তেলেও লিটারে 4 টাকা বাড়িয়ে 179 টাকায় বিক্রি করা হবে। বৈশ্বিক পরিস্থিতির কারণে সারা বিশ্বেই পণ্যের উৎসে মূল্য বাড়ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। বলেন, লোকসান এড়াতে ঈদের আগেই দাম বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি বিবেচনা করে যাচাই বাছাই করে কিছুটা দাম সমন্বয় করা হয়েছে বলেও জানান মন্ত্রী। বোতলজাত যে তেল বিক্রি হয় সেখানের মধ্যে মূল্যের কম বেশি করার কোনো সুযোগ নাই, সেটা তো বোতলের গায়ে লেখা থাকে। প্রশ্ন উঠতে পারে যে সরবরাহটা যথেষ্ট কিনা, আর লুজ তেলের ক্ষেত্রে নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কিনা। এখন যেহেতু মূল্য সমন্বয় হয়েছে, আমরা নজরদারি আরো বৃদ্ধি করব, স্থানীয় প্রশাসন করবে, ভোক্তা অধিকার করবে। ভোজ্য তেলের দাম বৃদ্ধির বিষয়ে আরো বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হরি সাহা। হরি সাহা, হঠাৎ করে ভোজ্য তেলের এই মূল্য বৃদ্ধি বাজারে কতটা প্রভাব পড়বে, বিশেষ করে যখন জ্বালানি সহ সবকিছুরই দাম অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে? তিথি, আপনি সঠিকভাবেই বলেছেন যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব কিন্তু কম বেশি প্রত্যেকটা পণ্য এবং সেবায় কিন্তু পড়তে শুরু করেছে। আমরা এরই মধ্যে বাজার ঘুরে যেটা দেখতে পাচ্ছি যে সব কিছুতেই কম বেশি প্রভাব পড়ছে কিছুটা। এরই মধ্যে কিন্তু ভোজ্য তেলের প্রতি লিটারে বোতলজাত সয়াবিন তেলে কিন্তু দাম বাড়লো 4 টাকা। সবশেষ ডিসেম্বরের প্রথম সপ্তাহে অর্থাৎ 4 মাস আগে কিন্তু ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছিল। লিটার প্রতি 6 টাকা বেড়ে তখন 195 টাকা করা হয়। ব্যবসায়ীরা তারপরেও বেশ কয়েক দফা সরকারের কাছে ধর্ণা দিয়েছিল ভোজ্য তেলের দাম আরও বাড়ানোর। তাদের দাবি ছিল, বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, যেহেতু পুরোটাই আমদানি নির্ভর, সে কারণে দেশের বাজারেও বাড়াতে হবে। নতুন সরকার ক্ষমতা নেয়ার 2 মাস পরে এই দামটা কিন্তু সমন্বয় করা হলো। বাণিজ্যমন্ত্রী বলতে চাচ্ছেন যে আসলে বৈশ্বিক বাজারে যেভাবে দাম বেড়েছে সেটার সাথে আমদানি, পরিবহন এবং বিভিন্ন পর্যায়ের যে খরচ, সেগুলো সমন্বয় করেই আজকের এই দর নির্ধারণ করা হয়েছে, যেটা আজকে সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে বাজারে। তার আগে আমি জানিয়ে রাখি, গত 15 দিন ধরেই কিন্তু আমরা দেখছিলাম বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ একদমই কমে গিয়েছিল। পাড়া মহল্লায় পাওয়া যাচ্ছিল না, সুপার শপে কিছুটা সরবরাহ ছিল। আজকে দাম বৃদ্ধির পরপরই কিন্তু ব্যবসায়ীরা ঘোষণা দিয়েছেন যে বাজারে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, সরবরাহ পরিস্থিতি। এবং তারা এমনটাও দাবি করেছে, তারা এই যে 4 টাকা বাড়ানো হলো, তারপরেও তাদের কিন্তু দাবি অনুযায়ী বাড়ানো হয়নি এবং তাদের লোকসান গুনতে হবে। এবং ঈদুল আজহার পরে আরেক দফা দাম বাড়ানোর দাবি রেখে তারা কিন্তু আজকে বৈঠক শেষ করে এই দর নির্ধারণ করেছেন। ভোজ্য তেলের দামের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হরি সাহা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। যুদ্ধের প্রভাবে জ্বালানি খাতে সরকার অতিরিক্ত $4 বিলিয়ন ব্যয় করছে। এর প্রভাবে দেশের অর্থনীতি কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর একটি হোটেলে আসন্ন বাজেট উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ব্যক্তির করমুক্ত আয়সীমা 5 লাখ টাকা করার প্রস্তাব দেয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বৈশ্বিক অস্থিরতা ও অভ্যন্তরীণ জ্বালানি সংকট এবং বড় অঙ্কের রাজস্ব ঘাটতি মাথায় রেখে আগামী অর্থ বছরের জন্য বাজেট দিতে যাচ্ছে সরকার, যার আকার হতে পারে প্রায় 9 লাখ কোটি টাকা। রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির সভায় মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা 5.5 লাখ টাকা করা সহ সর্বোচ্চ কর হার 25% নির্ধারণের দাবি জানান ব্যবসায়ীরা। সরকারের রাজস্ব আয় বাড়াতে গিয়ে ব্যবসায়ীদের উপর যেন চাপ না বাড়ে, সেই আহ্বান জানান তারা। কাস্টমস অফিসারও কিন্তু ওদেরকে নানান ধরনের হয়রানি করে। আমি যত ভ্যাট দিচ্ছি আমার উপর তত প্রেশার, আমার পাশের দোকানের ভ্যাট লাইসেন্স নাই, ট্যাক্স নাই, কিচ্ছু নাই, কমপ্লায়েন্স নাই, তার উপর কোনো প্রেশার নাই। আমরা বলছি ইন্ডাস্ট্রিগুলো কমপ্লায়েন্স আসতে হবে। কমপ্লায়েন্স আসতে হলে কমপ্লায়েন্সের টাকা কোথায় পাবো? অর্থমন্ত্রী জানান, জ্বালানি খাতে উচ্চ ব্যয়ের চাপ পড়েছে সরকারি কোষাগারে। বলেন, অতীতের মতো বড় বাজেটের নামে উন্নয়ন প্রকল্পে লুটপাটে বিশ্বাসী নয় সরকার। 40,000 কোটি টাকার উপরে বকেয়া রেখে দিতে এই সরকার কিন্তু দিতে হবে। $3 বিলিয়ন উপরে আমরা খালি পে করেছি। এই যে জ্বালানির খাতে যে সমস্যাটা হলো মিডল ইস্টের যুদ্ধের কারণে, $4 বিলিয়নের কাছাকাছি চলে গেছে।
এ সময় সম্ভাবনাময় রপ্তানি খাতে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানান সরকারের নীতি নির্ধারকেরা। বলেন, অর্থনৈতিক ব্যবস্থাপনা দক্ষ হাতে পরিচালিত হওয়ায় এর প্রতিফলন শিগগিরই দেখা যাবে। সম্ভাবনাময় খাত যদি রপ্তানি খাত উঠে আসে, আমাদের খাতে প্রপোজাল দেয়, আমরা সেই খাতে গার্মেন্টসের যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা সেই খাতগুলোকে দিয়ে দেব। ট্যাক্স জিডিপি রেশিও যদি আমরা বাড়াতে না পারি তাহলে তো এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো উপায় নাই। আমরা ট্যাক্স দেই কিন্তু আমরা তো বিনিময়ে কিছু পাই না। এই ইনহেরেন্ট একটা ধারণা থেকেও বেরিয়ে আসতে হবে। বেসরকারি খাতের সহায়তা নিয়ে সরকার দেশের উন্নয়নকে এগিয়ে নিতে চায় বলে জানান দুই মন্ত্রী। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 অঙ্কের সুদের হারে ব্যাংক ঋণ নিয়ে শিল্প টিকে থাকবে না, তাই সুদের হার কমিয়ে তা বিনিয়োগ বান্ধব করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে BTKG এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ব্যবসার পরিবেশ সহজ করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক থেকে, কিন্তু বৈশ্বিক অস্থিরতা সহ নানা কারণে চ্যালেঞ্জিং সময় পার করছে এ খাত। এমন পরিস্থিতিতে তৈরি পোশাক, নিটওয়্যার ও বস্ত্র খাতের যন্ত্রপাতি ও প্রযুক্তির আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করে BKMEA। প্রদর্শনীতে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 28টি দেশের উদ্যোক্তারা অংশ নিচ্ছে। চলবে 2 মে পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, এমন আয়োজন থেকে ক্রয়াদেশ ছাড়াও নতুন উদ্যোক্তা তৈরি হবে। বৈশ্বিক অস্থিরতার পাশাপাশি চলছে জ্বালানি সংকট, এতে রপ্তানি বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান শিল্প মালিকরা। আবার তরুণ উদ্যোক্তা, যারা নতুন উদ্যোক্তা, তারাও এই লেটেস্ট টেকনোলজি দেখে উৎসাহিত হতে পারে নতুন করে উদ্যোগ নেওয়ার জন্য। তো আমি মনে করি যে এটা একটা আদর্শ প্ল্যাটফর্ম বা মেলার আয়োজন হয়েছে। এটা আমরা BKME এই বছরই প্রথম শুরু করেছি। বাণিজ্যমন্ত্রী বলেন, উচ্চ সুদের হার শিল্প ও বিনিয়োগ প্রবৃদ্ধির জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শ্রম নির্ভর খাতগুলো এ কারণে মারাত্মক চাপের মুখে রয়েছে। 2 অঙ্কের সুদের হার কমাতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। আমরা এই সুদের হার কমিয়ে আনব। এই সুদের হারটা এমন হতে হবে যেটা নিউ ইনভেস্টমেন্ট অ্যান্ড অনগোয়িং বিজনেসের গ্রোথকে সাপোর্ট করে। এটা হচ্ছে একটা প্রাইমারি কন্ডিশন। টেকসই জ্বালানির জন্য LNG আমদানি বাড়িয়ে গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে 2216 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আজ সকাল 10টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে। সবশেষ দাম অনুযায়ী 22 ক্যারেট স্বর্ণ 2,42,495 টাকা, 21 ক্যারেট 2,31,472 টাকা, 18 ক্যারেট স্বর্ণ 1,98,405 টাকায় দাঁড়িয়েছে। এদিকে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার বাজার। বর্তমানে 22 ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে 5,482 টাকায়। সার্ক শক্তিশালী হলেই শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান। বুধবার রাজধানীর একটি হোটেলে ডেভেলপমেন্ট পার্টনার্স অ্যান্ড ইনভেস্টার্স সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, কৃষি এ অঞ্চলের অর্থনীতির মূল ভিত্তি এবং এর চেয়ে টেকসই উন্নয়নে আধুনিকায়নের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে এ খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান তিনি। তারই অংশ হিসেবে সার্কে কার্যক্রম পুনরুজ্জীবিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান নজরুল ইসলাম খান। ইসলামী ব্যাংকে দখল ও লুটপাটকারীদের ফিরিয়ে আনার উদ্যোগ প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ রাজধানী দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনে প্রতিবাদ জানান তারা। ভুক্তভোগী আমানতকারীরা বলেন, ব্যাংকের উপর সরকারের ও বাংলাদেশ ব্যাংকের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এই ব্যাংক ধ্বংস করতে একটি গোষ্ঠী আবারও পায়তারা ও ষড়যন্ত্র করছে। বলেন, গেল স্বৈরচারী আওয়ামী লীগের সময় ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে ঋণ নিয়েছে এস আলম সহ তার দোসররা। ভুক্তভোগী আমানতকারীরা বলেন, লুটেরা গোষ্ঠীর হাতে ইসলামী ব্যাংকে তুলে দেয়া হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে। ইসলামী ব্যাংকের লক্ষ্য
লক্ষ গ্রাহক আমরা জীবিত থাকতে আমাদের অর্জিত অর্থ শয়তান এবং আজরাইলের হাতে তুলে দেব না। আমাদের জমানো টাকা, আমাদের পরিশ্রমের টাকা লুটেরা আবার লুট করে নিয়ে যাবে। এটা এদেশের কোনো মানুষ রক্ত থাকতে কেউ এটা সহ্য করবে না। এই ব্যাংক লুটেরা এস আলমের সকল দোষরদের প্রতি ধিক্কার জানাচ্ছি। সঞ্চয়পত্র বিক্রি করে টানা 4 বছর নিট ঋণ নিতে পারছে না সরকার, বরং নতুন বিক্রির চেয়ে মেয়াদ পূর্তি ও আগাম ভাঙানোর কারণে বেশি অর্থ পরিশোধ করতে হচ্ছে। ফলে বাজেট ঘাটতি মেটাতে এই খাত থেকে অপ্রত্যাশিত অর্থ না এসে উল্টো সরকারের উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছরের বাজেটে সঞ্চয়পত্র বিক্রি করে 12,500 কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে নিট বিক্রি করে লোকসান 555 কোটি টাকা, অর্থাৎ এই সময়ে বিক্রির চেয়ে পরিশোধ বেশি হয়েছে। চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি মাসে ব্যাংক, সঞ্চয় অধিদপ্তর ও ডাকঘরের মাধ্যমে মোট 6,407 কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। সুনামগঞ্জ, সিলেট ও নেত্রকোনা জেলায় অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের আগামী 3 মাস খাদ্য-শস্য সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার সংসদ অধিবেশনে ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী আরও জানান, বাড়তি টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ড সুবিধা দেবে না সরকার। ধাপে ধাপে এটি বাস্তবায়ন করায় মুদ্রাস্ফীতিরও শঙ্কা নেই। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ কার্যদিবস বৃহস্পতিবার। এর আগের দিন সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতিবৃষ্টি ও ফসলের ক্ষতি নিয়ে সুনামগঞ্জের সংসদ সদস্য কলিমুদ্দিন মিলনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 মাস সহায়তা দেবে সরকার। যে সকল এই 3টি জেলার সহ ময়মনসিংহের কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে, এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। অপর এক প্রশ্নের জবাবে সরকার প্রধান জানান, ইতিমধ্যে 38,000-এর বেশি নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। 13টি জেলা এবং 3টি সিটি কর্পোরেশনের 38,814টি পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক 2,500 টাকা প্রদান করা হয়েছে। এ বিষয়ে সম্পূরক প্রশ্ন করেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিতে ব্যয় হবে 1,40,000 কোটি টাকা। সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি বাড়বে কিনা জানতে চান তিনি। নতুন করে আমরা এই খাতগুলোতে টাকা দিচ্ছি, যদি নতুন করে দেই সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি ঘটার সম্ভাবনা রয়েছে কিনা সেটি পরীক্ষা করা হয়েছে কিনা, এটি আমার প্রশ্ন। জবাবে প্রধানমন্ত্রী জানান, বাড়তি টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ড সুবিধা দেওয়া হবে না। সরকার ধাপে ধাপে 4 কোটি নারীকে ফ্যামিলি কার্ড দেবে, তাই বাজেটে চাপ পড়বে না এবং মুদ্রাস্ফীতির শঙ্কাও নেই। আমরা অবশ্যই টাকা ছাপিয়ে দিচ্ছি না, আমরা টাকা ছাপিয়ে দেব না, বরঞ্চ আমরা মনে করি এতে ইনফ্লেশনটা কমে আসবে। এই টাকাটা যখন তার কাছে যাচ্ছে, সে যখন খরচ করছে, এই টাকাটা কিন্তু গ্রামীণ ইকোনমিতে ব্যবহৃত হচ্ছে। সে হয় মুরগি কিনছে, সে হয়তো থালা বাসন কিনছে, সে হয়তো গামছা কিনছে, যেই সবগুলো জিনিস, সে তার বাচ্চার যে কাপড় কিনছে, সে তার বাচ্চার জন্য যে বই কিনছে, সবগুলো জিনিস লোকালি প্রডিউস হচ্ছে। তার ফলে যেটা হবে, আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলো ধীরে ধীরে, এই যে 1,64,000 কোটি টাকার আপনি কথা বলেন, এটি সম্পূর্ণভাবে লোকাল ইন্ডাস্ট্রিগুলোতে যাবে, লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে এগুলো হেল্প করবে। মাতোয়াইল ল্যান্ডফিল বিষয়ে প্রধানমন্ত্রী জানান, সেখানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া 5 বছরে 5 লাখ বৃক্ষরোপণ সহ রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটিতে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি আপদকালীন কাজ বাস্তবায়ন করা হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জানাবো শেয়ার বাজারের খবর। সপ্তাহের 4র্থ দিনে ইতিবাচক দেশের 2 শেয়ার বাজার। ডিএসইতে বেড়েছে সূচক, তবে কমেছে লেনদেন। প্রায় 45 কোম্পানির শেয়ার দর বেড়েছে আজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে প্রায় 33 পয়েন্ট। বুধবার দিনের শুরু থেকেই ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। বেলা বাড়ার সাথে সাথে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 8.47 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5,317 পয়েন্টে। সূচক বাড়লেও কমেছে লেনদেন। আজ হাতবদল হয়েছে 887 কোটি 77 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 138 কোটি 95 লাখ টাকা কম। বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে আজ।
হাত বদলে অংশ নেয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে আছে সিটি ব্যাংক, দ্বিতীয় এনসিসি ব্যাংক এবং তৃতীয় অবস্থানে শেফার্ড ইন্ডাস্ট্রিজ। এদিকে শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথমেই আছে আলিফ ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড ফাইন্যান্স দ্বিতীয় এবং তৃতীয় বিডি থাই। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ৩২.৬১ পয়েন্ট বেড়েছে, লেনদেন মোট ২৪,৩১,০০,০০০ টাকার শেয়ার। আদ্রিতা রাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারে, বিনিময় হয়েছে ১২৩ টাকা ২০ পয়সা। কমেছে যুক্তরাজ্যের পাউন্ডের দর, বিনিময় হয়েছে ১৬৮ টাকা ১৬ পয়সায়। ইউরোর দরও কমেছে, বিনিময় হয়েছে ১৪৫ টাকা ৬৮ পয়সায়। দর অপরিবর্তিত রয়েছে ভারতীয় রুপির, বিনিময় হয়েছে ১ টাকা ৪৫ পয়সায়। সৌদি রিয়ালের দরও অপরিবর্তিত রয়েছে, বিনিময় হয়েছে ৩৩ টাকা ৭ পয়সায়। আগের অবস্থাতেই আছে আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হয়েছে ৩৩ টাকা ৭১ পয়সায়। অপরিবর্তিত রয়েছে কুয়েতি দিনারের দর, মুদ্রাটির বিনিময় হয়েছে ৪০৪ টাকা ১৬ পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হয়েছে ৩১ টাকা ৫০ পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।